নমস্কার, নিউজ আরসিবিএস আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুলগ্না। বিস্তারিত খবরে আসবো, তার আগে চোখ রাখবো আজকের শিরোনামে। সরকারি উদ্যোগে তাঁত যন্ত্র বিলি করা হলো তাঁত শিল্পীদের সহযোগিতায় ময়না পঞ্চায়েত সমিতি। প্রয়াত হলেন ময়নার বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ ডাক্তার সুকেশ রঞ্জন দাস। এলাকায় শোকের ছায়া। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আক্রান্ত স্বর্ণ ব্যবসায়ী, তদন্তে খড়গপুর থানার পুলিশ। প্রতারকের বাড়ি থেকে লক্ষাধিক নগদ ও জিনিসপত্র উদ্ধার, দোষীদের খুঁজে তদন্তে বাজকুল থানার পুলিশ। এগরায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির, উদ্যোগে এগরা মহকুমা প্রশাসন। মাছ ধরার প্রথম মরশুমেই ধরা পড়ল রূপলী শস্য, খুশি মৎস্যজীবীরা। পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক আলোচনা শিবির অনুষ্ঠিত হল ময়নায়, উপস্থিত বিশিষ্টরা। গণশুমারির আদলে রাজ্য জুড়ে শীঘ্রই শুরু হচ্ছে কৃষক শুমারি, জানালেন জেলা কৃষি আধিকারিক সুশান্ত মহাপাত্র। এলাম বিস্তারিত খবরে। হারিয়ে যেতে বসেছে বাংলার চিরন্তন শিল্প তাঁত। বিলুপ্ত প্রায় এই তাঁত শিল্পকে বাঁচাতে বিশেষ উদ্যোগ নেওয়া হলো সরকারের তরফ থেকে। শুক্রবার ময়না পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে 100 জনের হাতে তাঁত যন্ত্র তুলে দেওয়া হলো। বাংলার হারিয়ে যাওয়া শিল্পগুলিকে পুনরায় জীবনদান করতে তৎপর রাজ্য সরকার, যার মধ্যে তাঁত শিল্প অন্যতম। বাংলার বুকে তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হলো সরকারের তরফ থেকে। রাজ্য সরকারের তাঁতি সাথী প্রকল্পে তাঁত শিল্পীদের হাতে তাঁত যন্ত্র তুলে দেওয়া হলো ময়নায়। শুক্রবার ময়না পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে 100 জনের হাতে তাঁত যন্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, ময়না ব্লকের বিডিও বিশ্বজিৎ বসু, ময়না পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ ও কুটির শিল্প কর্মাধ্যক্ষ স্বপন কুমার পাজা সহ প্রমুখ ব্যক্তিবর্গ। এদিন কর্মাধ্যক্ষ বলেন, আগামী দিনে এই প্রকল্পে আরো 400 জনের হাতে তাঁত মেশিন তুলে দেওয়া হবে। সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়নের বিশেষ পরিকল্পনা তাঁতি সাথী প্রকল্পের মাধ্যমে হ্যান্ডলুম অফিস হইতে বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে তন্তুবায় সম্প্রদায়ের মানুষ যারা তাঁতের কাজ করেন তাদের হাতে তাঁত তুলে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আজকে সামগ্রিকভাবে ময়না ব্লকে আমরা 100 জন মানুষের হাতে হস্ততাঁত 6 রকম আইটেম সহ হস্ততাঁত মানুষের হাতে তুলে দিচ্ছি। সামগ্রিকভাবে ময়না ব্লকে 500 জনকে হস্ততাঁত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ চন্দ্রমোহন মহোদয়, আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ বসু মহোদয়। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ময়নার বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ ডাক্তার সুকেশ রঞ্জন দাস। 2016 সালের বিধানসভা নির্বাচনে ময়না বিধানসভা থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন তিনি। বয়স হয়েছিল প্রায় 57 বছর। প্রয়াত হলেন ময়নার বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ ডাক্তার সুকেশ রঞ্জন দাস। 2016 সালের বিধানসভা নির্বাচনে ময়না বিধানসভা থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন তিনি। শুক্রবার রাত 11টা নাগাদ বলাইপন্ডায় নিজের চেম্বারেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সুকেশবাবু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 57 বছর। ময়না থানার দোনাচক গ্রামে নিবাসী ছিলেন সুকেশবাবু। রেখে গেলেন স্ত্রী, পিতা, এক ছেলে ও 2 মেয়েকে। দীর্ঘ 31 বছর ধরে এলাকা ও এলাকার বাইরে সুচিকিৎসার কাজে ও সুচিকিৎসার পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। গ্রামের শিক্ষিত বেকার যুবকদের নিজের হাতে ডাক্তারি শিখিয়েছেন। প্রায় 20 জন তার সান্নিধ্য পেয়েছিলেন। দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা এবং তাদের ঔষধ কেনার ব্যবস্থাও করে দিতেন জনদরদি সুকেশবাবু। 1995 সালে কলকাতায় ডাক্তারি পড়াশোনার পাশাপাশি রাজনীতিতে যোগ দেন। রাজনীতির সঙ্গে সঙ্গে চালিয়ে গিয়েছিলেন সমাজসেবামূলক কাজ। সুকেশবাবুর এই অকাল প্রয়াণে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
অসিত বেরাও যাদবেরা রিপোর্ট, নিউজ আরসিবিএস। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে আক্রান্ত হলেন স্বর্ণ ব্যবসায়ী। আহত ব্যবসায়ীকে মেদিনীপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা তদন্ত করছে পুলিশ। দোষীদের শাস্তির দাবিতে মালঞ্চ বাজারে বন্ধ চলে শনিবার। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আক্রান্ত হলেন স্বর্ণ ব্যবসায়ী। শুক্রবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থানার মালঞ্চ বাজারে। আক্রান্ত ব্যবসায়ীর নাম উত্তম দাস। জানা গেছে, এদিন রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী। আচমকাই মোটর বাইকে করে তিনজন দুষ্কৃতী এসে উত্তমবাবুকে লক্ষ্য করে দুটি গুলি চালায়। একটি গুলি ব্যবসায়ী উত্তম দাসের বুকে এসে লাগে। আক্রান্ত ব্যবসায়ীর চিৎকারে পাশাপাশি লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আহত ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মানে ওখানে চা দোকানে দাঁড়ালো, এখান দিয়ে ঢুকছে, হ্যাঁ, ঢোকার মুখে এখানে নাকি তিনজন দাঁড়িয়েছিল। তা আমি তো ছিলাম না, আমি তো ভিতরে ছিলাম, তো খাচ্ছিলাম। তখন দেখি যে ওই আপনার একটা গুলির আওয়াজ শুনলাম। হ্যাঁ, দুটো গুলির আওয়াজ শুনেছি। তো তিনজন নাকি এখানে দাঁড়িয়েছিল। গুলি করে ওরা মোটর সাইকেল নিয়ে এই রাস্তা দিয়ে পালিয়ে গেছে। ঘটনার তদন্তে নেমেছে খড়গপুর থানার পুলিশ। শনিবার সকালে দোষীদের শাস্তির দাবিতে মালঞ্চ বাজার এলাকায় বন্ধ চলে। এটা মালঞ্চ লালবাংলো ব্যাংক অফ বরোদার পাশে ওনার বাড়ি, ওখানে হয়েছে। কিন্তু উনি খুবই ভালো ছেলে, ওনার ওপরে যারা করেছে এটা আমরা বরদাস্ত করবো না। এর জন্য আগামী দিনে যদি আমাদের যা স্টেপ নিতে হবে আমরা ওই স্থানীয় যারা আছি তারা স্টেপ নেব। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। চাকরি দেওয়ার নাম করে ফের প্রতারণার অভিযোগ। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত ওই অভিযুক্ত ব্যক্তি। খবর পেয়ে বাজকুল থানার পুলিশ অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে লক্ষাধিক টাকার জিনিসপত্র উদ্ধার করে, তবে কাউকে গ্রেফতার করা যায়নি। চাকরি দেওয়ার নাম করে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কৌশলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পায় বাজকুল থানার পুলিশ। অভিযোগ ওঠে নারায়ণ মাইতি নামে এক ব্যক্তি এবং তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে প্রতারকের বাড়িতে পুলিশি অভিযান চালায় বাজকুল থানার পুলিশ। লক্ষাধিক টাকা সহ সোনার গয়না, মোবাইল ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরেই জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাকরেদদের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করত নারায়ণ মাইতি নামে ওই ব্যক্তি। লুঠে জিনিসপত্র রাখা হতো বাজকুলের ওই বাড়িতে। বৃহস্পতিবার রাতে তল্লাশি চালায় পুলিশ। জিনিসপত্র সহ টাকা উদ্ধারের পর বাড়িটিকে সিল করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। তবে অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করা যায়নি। ওই প্রতারকের বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ। সমীর মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। এগরা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। এগরা মহকুমা প্রশাসন শিবিরের আয়োজন করে। 40 জন রক্তদান করেন শিবিরে। প্রশাসনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো এগরা মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালে। শুক্রবার এগরা মহকুমা প্রশাসন দ্বারা আয়োজিত রক্তদান শিবিরে মোট 80 জন রক্তদাতা রক্তদান করেন। এদিন রক্তদান করেন মহকুমা শাসক রজত কান্তি বিশ্বাস, উপশাসক ও উপসমহর্তা চিত্রদীপ সেন, পৌরপ্রধান শঙ্কর বেরা সহ বিশিষ্টরা। রক্তদানের এই উদ্যোগে সামিল হয়েছিল এগরা প্রেস ক্লাব সহ বিভিন্ন স্থানীয় ক্লাব। প্রত্যেক রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেন খোদ মহকুমা শাসক। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। মৌসুমের প্রথম ইলিশ উঠল দীঘায়। সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাছ ধরার মৌসুম। কয়েকদিনের মধ্যেই ধরা পড়েছে প্রায় 10 টন ইলিশ।
ভোজন রসিক বাঙালিদের জন্য সুখবর। পূর্ব মেদিনীপুর জেলার দীঘার মোহনাতে মরশুমের প্রথম ইলিশ উঠল। সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাছ ধরার মরশুম। কয়েকদিনের মধ্যেই 10 টন ইলিশ ধরলেন মৎস্যজীবীরা। বেশিরভাগ মাছের ওজন 500 থেকে 700 গ্রাম। 500 গ্রাম মাছের দাম 500 টাকা, 700 গ্রাম মাছের দাম 700 টাকা ধার্য করা হয়েছে। মৎস্য ব্যবসায়ীদের আশা, বৃষ্টি শুরু হলে আরো বেশি পরিমাণ ইলিশ মাছ ধরা পড়বে। দীঘা মোহনা বাজারে মরশুমের প্রথম ইলিশ ওঠায় খুশি মৎস্যজীবীরাও। ইলিশ 1 টাকা গ্রাম, তার মানে 900 1 কিলো 1100, এই মাছগুলো 1000 1050 টাকা পাইকারি বিক্রি হচ্ছে। আর 500 600 এইসব মাছগুলো 500 600 টাকা 700 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। প্রথমে তো ইলিশের চাহিদাটাও রয়েছে, দামটাও রয়েছে। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। বৃহস্পতিবার ময়নায় বলাইপন্ডা ক্রেতা সুরক্ষা সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক আলোচনা। উদ্যোগে ছিল উপভোক্তা বিষয়ক দপ্তর, উপস্থিত ছিলেন বিশিষ্টরা। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক আলোচনা শিবির অনুষ্ঠিত হল ময়নায়। উদ্যোগে ছিল উপভোক্তা বিষয়ক দপ্তর, সহযোগিতায় ছিল বলাইপন্ডা ক্রেতা সুরক্ষা সমিতি। এদিন চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের অডিটোরিয়াম হলে পড়ুয়াদের নিয়ে আলোচনা শিবিরটির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলার কনজিউমার ওয়েলফেয়ার অফিসার নিশীথ মাঝি, চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক স্বপন কুমার মাইতি, বলাইপন্ডা ক্রেতা সুরক্ষা সমিতির সম্পাদক নারায়ণ সামন্ত সহ বিশিষ্টরা। মূলত বিক্রেতার কাছ থেকে কি কি সুবিধা পাবেন ক্রেতারা, প্রতারিত হলে কোথায় অভিযোগ জানাবেন তারা, সেই সম্পর্কে আলোচনা করা হয়। এদিন বেশ কিছু নমুনাও তুলে ধরা হয়। এই বিভাগটি যাদের জন্য, তারা হলো উপভোক্তা অর্থাৎ কনজিউমার। প্রথমেই বলি উপভোক্তা কারা। আমরা যারা প্রত্যেকে বাজার থেকে, দোকান থেকে এবং অন্যান্য সরকারি সংস্থা থেকে জিনিসপত্র এবং পরিষেবা কিনি, তারা সবাই উপভোক্তা। এবং উপভোক্তারা জিনিসপত্র কিনে ব্যবহার করি, তারা প্রত্যেকেই উপভোক্তা। কিন্তু যে সমস্ত ব্যক্তি অর্থাৎ যারা ব্যবসার কারণে কোনো জিনিস বা দ্রব্য কেনে, তারা উপভোক্তা হিসেবে বিবেচিত হবে না। আমরা প্রত্যেকেই সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাত্রিরে ঘুমোতে যাওয়ার ঠিক আগে পর্যন্ত আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করি, সেগুলি প্রত্যেকটি আমরা কোনো না কোনো দোকান থেকে কিনি। অসৎ ব্যবসাদাররা আমাদেরকে ঠকিয়ে দিতে পারে। তাই সরকারের তরফ থেকে মানুষের মধ্যে সচেতনতা শিবির গড়ে তোলা হচ্ছে। আর এই সচেতনতা শিবিরের মাধ্যমে আমরা প্রত্যন্ত অঞ্চলে মানুষদের কাছে পৌঁছে যেতে চাই এবং তাদেরকে আমাদের আইন সম্পর্কে বলতে চাই। অসিত বেরা, যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। গণশুমারির আদলে রাজ্য জুড়ে শীঘ্রই শুরু হচ্ছে কৃষক শুমারি, জানালেন জেলা কৃষি আধিকারিক সুশান্ত মহাপাত্র। জানা গিয়েছে, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিটি ব্লকের নির্দিষ্ট পরিমাণ কৃষি জমি চিহ্নিত করবে জেলা কৃষি দপ্তর। রাজ্যের কোন এলাকায় কি ধরনের ফসল উৎপাদনের জন্য বিখ্যাত, অথবা কত শতাংশ মানুষ চাষের সঙ্গে সরাসরি যুক্ত, বা রাজ্যে ঠিক কতটা জলাজমি কৃষিকাজে ব্যবহৃত হয়, তার ঠিকুজি কুষ্টি এবার চলে আসবে একেবারে হাতের মুঠোয়। কৃষি প্রধান দেশে চাষবাসের খতিয়ান এবার সরাসরি সরকারের নজরে নিয়ে আসতে কেন্দ্রের উদ্যোগে শুরু হতে চলেছে কৃষক শুমারি। জনশুমারির আদলে কৃষক শুমারির প্রাথমিক পর্যায়ের কাজ আগামী 1 মাসের মধ্যেই শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর। কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে রাজ্যে এই প্রকল্পটি রূপায়ণের দায়িত্ব পড়তেছে রাজ্যের কৃষি দপ্তরের ওপর। কৃষক শুমারির কাজ কিভাবে শুরু করা হবে সেই মর্মে দিন কয়েক আগে গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়েছে কলকাতায়। প্রতিটি জেলা থেকে জেলা কৃষি আধিকারিকেরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। সেই সঙ্গে রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরাও এই বৈঠকে হাজির ছিলেন। কৃষি দপ্তরকে এই কৃষক শুমারির কাজে সহযোগিতা করবে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। জেলায় কিভাবে কৃষক শুমারির কাজ শুরু করা হবে তারই বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে এই বৈঠকে। তবে প্রকল্পের শুরুতেই প্রতিটি জেলার সমস্ত কৃষি জমিকে শুমারির আওতায় আনা যাচ্ছে না। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিটি ব্লকের নির্দিষ্ট পরিমাণ কৃষি জমি চিহ্নিত করবে জেলা কৃষি দপ্তর। তারপর সেই কৃষি জমির মালিকদের নিয়ে কৃষক শুমারির কাজ শুরু হবে। এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যতটা শীঘ্র সম্ভব কৃষক শুমারির প্রাথমিক কাজ শুরু করতে বলা হয়েছে। প্রতি 5 বছর অন্তর কৃষক শুমারির কাজ পুনরায় হবে বলে বিশেষ সূত্রে জানা গেছে।
কৃষক শুমারির মূল কথা হলো কোনো এলাকার কত শতাংশ মানুষ সরাসরি কৃষি কাজের সঙ্গে যুক্ত আছেন সেই তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি কোনো এলাকায় কী ধরনের ফসলের চাষ বেশি হয় সেদিকটিও দেখা হবে। এ বিষয়ে জেলা কৃষি আধিকারিক সুশান্ত মহাপাত্র বলেন, আমাদের এই জেলা তথা সারা রাজ্যেই 2015-16 আর্থিক বর্ষ ধরে ভিত্তিবর্ষ ধরে আমাদের এই জেলায় এগ্রিকালচারাল সেন্সাস অর্থাৎ কৃষি শুমারি শুরু হচ্ছে। 1 জুলাই 2016 সাল থেকে এই কাজ শুরু হবে এবং এই প্রসঙ্গে আমাদের রাজ্য স্তরে একটা মিটিং প্রশিক্ষণ শিবির হলো। সেখানে আমাদের মাননীয় প্রধান সচিব ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্ট শ্রী মনোজ পন্ত সাহেব উপস্থিত ছিলেন সারাদিন। সেই মিটিংয়ে কীভাবে কৃষি শুমারিটা সঠিকভাবে করা যায় এবং সেক্ষেত্রে ত্রুটিপূর্ণভাবে এই কৃষি শুমারি যদি করা যায় তাহলেই এই শুমারির মাধ্যমে আগামী দিনে কৃষি তথা রাজ্য তথা দেশের উন্নয়নে সেই শুমারিটা সহায়ক হবে। সেই জন্য এই ব্যাপারটায় অর্থাৎ যথেষ্ট সিনসিয়ারিটি এবং ডিভোশন নিয়ে কাজ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এই শুমারি শেষে জানা যাবে অর্থাৎ কৃষকদের চাষযুতের এলাকাটা কমছে না বাড়ছে, অথবা তারা ক্রপ যে শস্যগুলো চাষ করছেন তার থেকে অন্যদিকে অন্য ক্রপের মধ্যে যাচ্ছেন কি না, পাশাপাশি এই তাদের চাষযোগ্য যে জমি ছিল সেটা কোনো ডাইভার্সন হচ্ছে কিনা, অর্থাৎ অন্য কোনো ব্যাপারে সেই জমিটা ব্যবহৃত হচ্ছে কিনা, এই সার্বিক তথ্য জানা যাবে। ফলে আগামী দিনে কৃষি সংক্রান্ত পরিকল্পনা রূপায়ণে এই শুমারি যথেষ্ট সহায়ক হবে বলে আমরা আশা করছি। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।